আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টে রাম মন্দিরের যে তহবিল তছরূপ সেই শুনানিটা হলো এবং শুনানির পর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, উত্তরপ্রদেশের রাজ্য সরকার, তাদের দুজনকেই কিন্তু নোটিশ সার্ভ করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার কারণ এতদিন ধরে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বলছিল এটা যা হয়েছে আমরা তো এর সঙ্গে যুক্ত নয়, এর সঙ্গে ট্রাস্ট যুক্ত এবং এর সঙ্গে উত্তরপ্রদেশ সরকার যা করার তাই করবে, কিন্তু আমরা এটার সঙ্গে কিভাবে যুক্ত, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু আর বলার জায়গা নেই। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বহু এই ধরনের কিন্তু পিটিশন জমা পড়েছিল যে সুপ্রিম কোর্টে এটা শুনানি হোক, এবং সম্পূর্ণ শুনানিটা রাম মন্দিরের যে তহবিল তছরূপ সেটাকে নিয়ে হলো সুপ্রিম কোর্ট। এবং হওয়ার পরবর্তীতে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চ থেকে যে উত্তর বেরিয়ে এলো, যে ধরনের অ্যাকশন বেরিয়ে এলো, সেটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তার কারণ আরো তাৎপর্যপূর্ণ রয়েছে। সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজে মাত্র 42 দিনে 70 বার চুরি হতে দেখা গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজটা নিয়েও তদন্ত হবে। সুপ্রিম কোর্ট বলেছে আমরা সেটা খতিয়ে দেখবো, তাই সেই সিসিটিভি ফুটেজকে সুরক্ষিত রাখতে হবে। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বললাম যেমন ভাবে, আপনারা সঠিক শুনছেন যে সিসিটিভি ফুটেজ এতদিন ধরে একদম রীতিমতন শুধুমাত্র এসআইটি সেটাকে নিয়ে তদন্ত করছিল, এবং এসআইটি কাদেরকে রিপোর্ট দেবে সেটাও আপনাদেরকে আগে জানিয়েছি। এসআইটি রিপোর্ট দেওয়ার কথা এমন একজন মানুষকে যিনি এখনো পর্যন্ত এই রাম মন্দির ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন কয়েকদিন আগে পর্যন্ত, এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মানুষ এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্টের একজন আধিকারিক, তাকে এসআইটি রিপোর্ট দেবে। তো আপনারা বুঝতেই পারছেন। তো সেই এসআইটির গঠন নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট একদম সরাসরি প্রশ্ন তুলেছে যে এই এসআইটির গঠনটা হলো কিভাবে, কাদের মাধ্যমে এই এসআইটির গঠন হলো, এবং এসআইটির যে স্ট্যাটাস রিপোর্ট সেটাও তাদের কাছে একদম সরাসরি চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে নতুন মোড়, ঘটনার নতুন মোড়, এবং সম্পূর্ণ রাখবো আপনাদের সামনে। আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে সম্পূর্ণটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই সুপ্রিম কোর্টে একদিনের একটা শুনানির ফলে। সম্পূর্ণটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং তার সঙ্গে জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি এবং ভি মোডনা, এই তিনজনের একদম বেঞ্চ ছিল, এবং সেই বেঞ্চে কিন্তু শুনানিটা উঠেছিল, এবং সেই শুনানিটা ছিল কিন্তু আম জনতার করা বিভিন্ন ধরনের পিটিশনের ভিত্তিতে, এবং সেই পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে প্রথম রাম মন্দিরের যে তহবিল তছরূপ, যেটা কেউ বলছেন 300 কোটি, কেউ বলছেন 400 কোটি, কেউ বলছেন আবার 1200 কোটি, আবার সঞ্জয় সিং আম আদমি পার্টির নেতা তিনি বলেছেন 2000 কোটি টাকার উপর তহবিল তছরূপ হয়েছে। এবং যেটা একদম সরাসরি খবরে বেরিয়ে এসেছে, যেটা দেখা গেছে গত 42 দিনে 70 বার চুরি হয়েছে সেই রাম মন্দিরের যে তহবিল সেখান থেকে। তো সেই যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বক্তব্যটা সুপ্রিম কোর্ট রেখেছে, সেই সিসিটিভি ফুটেজটাকে সুরক্ষিত রাখতে হবে, কারণ তদন্তের স্বার্থে সেই সিসিটিভি ফুটেজ চেক করবে সুপ্রিম কোর্ট, স্বয়ং সুপ্রিম কোর্ট চেক করবে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি যে দুটো সরকারকেই এখন নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, দুটো সরকারকেই জবাবদিহি করতে হবে সুপ্রিম কোর্টে। যে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে বেশ খানিকটা গা বাঁচিয়ে চলছিল যে এটা তো একটা ট্রাস্ট, এটার কি করণীয়, এটা কি ট্রাস্টের আওতায় চুরি হয়েছে, এটা সম্বন্ধে আমরা কিছু বলবো কিভাবে, কিন্তু তারা এই মুহূর্তে বলতে বাধ্য, অন্তত সুপ্রিম কোর্টের সামনে তাদেরকে বলতে হবে। এবং অবশ্যই যে যোগী সরকার, তারা এতদিন ধরে খুব একটা বিশেষ কিছু করেনি। চম্পত রায়, তার নামটা পর্যন্ত একদম সরাসরি এফআইআর এ নেই। সেই ট্রাস্টের বিরুদ্ধে কেন যোগী সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাকশন নেয়নি রাজ্যের সরকার হয়েও, সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই এবার সুপ্রিম কোর্টে মুখ খুলতে হবে। তার কারণ যোগী সরকারকেও নোটিশ সার্ভ করেছে এই সুপ্রিম কোর্ট। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, তাদের বক্তব্য অনুযায়ী যে এসআইটি যে গঠন হয়েছে, এই এসআইটির একদম যে রিপোর্টটা এখনো পর্যন্ত এসআইটি তদন্ত করে ঠিক কি রিপোর্ট বের করেছে, সেই স্ট্যাটাস রিপোর্টটা সেটাও কিন্তু আগামী সোমবার যেদিন শুনানি রয়েছে সেটা এসআইটি কে সুপ্রিম কোর্টের সামনে হাজির করতে হবে, এবং তাদেরকে বলতে হবে তারা এতদিন ধরে তদন্ত করে
কি পেয়েছে সেখান থেকে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, এসআইটি তে থেকে যারা তদন্ত করছে তারা আদৌ তদন্ত করার যোগ্য তো, এই প্রশ্ন উঠছিল। তার কারণ এসআইটি সম্পূর্ণ যাদেরকে নিয়ে তৈরি করেছে এবং এসআইটির যে তদন্ত রিপোর্টটা যাকে গিয়ে জমা দেওয়া হবে তিনি এই রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন মেম্বার। রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন মেম্বার, তার কাছে এসআইটি রিপোর্ট জমা দেবে। আপনারা বোঝার চেষ্টা করুন যে সামগ্রিক বিষয়টা কতটা এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছিল সামগ্রিক তদন্তটা। কিন্তু অবশ্যই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে বিষয়টা, সুপ্রিম কোর্ট যেভাবে এটা প্রতি হস্তক্ষেপ করলো সেটা অবশ্যই একটা সদর্থক বার্তা দেয়। আমরা জানি না এর পরবর্তীতে এই বিষয়টা সম্পূর্ণ কোন দিকে মন নেবে, কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করলো আমাদের কাছে আরো বিশেষ কিছু তথ্য উঠে আসবে রাম মন্দির তহবিল তছরূপ সংক্রান্ত। এবং অবশ্যই ট্রাস্টের কাছ থেকেও কিন্তু জানতে চাওয়া হয়েছে যে তারা থাকা অবস্থাতে এই চুরিটা হলো কি করে। তারা থাকা অবস্থাতে বলতে ট্রাস্টের তত্ত্বাবধানে তো সম্পূর্ণ মন্দিরটা চলতো, তো তাদের উপস্থিতিতে তাদের জ্ঞাতত্বে এই চুরিটা হলো কিভাবে, এত টাকার চুরি, এতদিন ধরে চুরি, সেটা কি ট্রাস্ট জানতো না? যদি না জেনে থাকে তাহলে কেন জানতো না? এই প্রশ্নগুলো কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ট্রাস্টকে। অর্থাৎ রাম মন্দিরের যে ট্রাস্ট তারা একদম সাংবাদিক সম্মেলন করে বলছিল যে আমরা দেখুন সম্পূর্ণ বিষয়টার থেকে আমরা দেখছি কিভাবে এসআইটি তদন্ত করছে, পরবর্তী দেখা যাবে কি হয়। অত্যন্ত একটা ক্যাজুয়াল ভঙ্গিমায় তারা একটা তদন্তের সম্পূর্ণ উপর চাপিয়ে দিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করেছিল। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়, সম্পূর্ণ সবাই সবার গা থেকে ঝেড়ে ফেলবে বিষয়টা, এটা সম্ভব নয়। এবং শুধুমাত্র অনিল মিশ্রা, গোপাল রাও এবং চম্পত রায় তারা তিনজন ইস্তফা দিয়ে দেবেন সম্পূর্ণ, সেখানেই সম্পূর্ণ বিষয়টা তামাচাপা পড়ে যাবে, সেটাও সম্ভব নয়। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যে ধরনের একদম পদক্ষেপ গ্রহণ করেছে, প্রাথমিকভাবে তারা চেয়েছে হচ্ছে সিসিটিভি ফুটেজ যেখানে চুরি হতে দেখা যাচ্ছে, তার পরবর্তীতে তারা বলেছে যে এসআইটির স্ট্যাটাস রিপোর্ট সেটা কি, অর্থাৎ এসআইটি এতদিন ধরে আদৌ বসেছিল নাকি কোনো তদন্ত আদৌ করেছে, সেটাকে নিয়ে কি স্ট্যাটাস রিপোর্ট সেটা সুপ্রিম কোর্টের কাছে হাজির করতে হবে। দুটো সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী একদম 2020 সালে রাম মন্দিরের কথাটা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, তাকে জবাবদিহি করতে হবে যে রাম মন্দিরে কেন এইভাবে চুরিটা হলো। দুটো সরকারকে নোটিশ সার্ভ করা হয়েছে, গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এই রাম মন্দির চুরি সম্বন্ধে। এবং তার থেকেও বড় কথা যে এসআইটি যাদেরকে নিয়ে গঠিত হলো তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, তারা কারা, কাদেরকে নিয়ে এসআইটি গঠিত হলো। আপনারা বুঝতেই পারছেন যে কোনো সময় যেখানে একদম ইডি কিংবা সিবিআই সম্পূর্ণভাবে রেড করে কিংবা ইডি বা সিবিআই তদন্ত করা হয়, যে কোনো ক্ষেত্রে মানুষ সেখানে যে কোনো জায়গায় চায় সিবিআই তদন্ত, তো সেই জায়গায় এতজন মানুষের বিশ্বাস যেখানে একদম আটকা পড়ে রয়েছে, সেই রাম মন্দিরে তহবিল তছরূপ হলো আর সিবিআই তদন্ত দেওয়া হলো না কেন বলুন তো? আপনারা এসআইটি গঠন করে তাদের দিয়ে তদন্ত করা হচ্ছে, সিবিআই তদন্ত দেওয়া হলো না কেন? এই সম্পূর্ণ বিষয়গুলো তো উঠে আসছে মানুষের মনে, এবং সেখানেই সুপ্রিম কোর্টের যে কড়া পদক্ষেপ কয়েকটা পর পর আপনাদের বললাম। প্রাথমিকভাবে তারা বলেছে সিসিটিভি ফুটেজ চেক করা হবে, তাই সেটা সুরক্ষিত রাখতে হবে। দ্বিতীয়, তারা বলেছে দুটো সরকারকে আমরা নোটিশ সার্ভ করলাম, দুটো সরকারকে আমাদের উত্তর দিতে হবে। এবং তৃতীয়, তারা বলেছে এসআইটি স্ট্যাটাস রিপোর্টটা কি, এসআইটি যে এতদিন ধরে তদন্ত করলো তারা কি বলতে চাইছে, তারা কি খুঁজে পেল, সেটা আমাদের সামনে রাখতে হবে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে এসআইটির মধ্যে যারা যারা আছে তারা কারা, তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কি, তারা কোথা থেকে এসেছে, তারা যে তদন্ত করছে তাদের সেই তদন্ত করার আদৌ কি সঠিক ব্যক্তিদের দিয়ে তদন্তটা হচ্ছে। এবং অবশ্যই ট্রাস্টের কাছ থেকেও প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে যে তারা থাকা অবস্থাতে এই চুরিটা হলোটা কি করে। সম্পূর্ণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে মন নিয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। যারা পিটিশন জমা দিয়েছিল তারা তো অন্তত এই কেসটা লড়বে, এবং সেই কেসটা লড়লে সুপ্রিম কোর্ট এই প্রশ্নগুলো করবে এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি দিতে পারবে যাদের দেওয়ার কথা। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামনের সোমবার আবার এই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আপনারা জানাতে থাকবো কি হয়। ততক্ষণ পর্যন্ত অন্যান্য খবরের দিকে আপনারা নজর রাখুন আমাদের চ্যানেল, এবং অবশ্যই টক টু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই যারা দেখছেন তারা আমাদের জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে অনেকটাই সাহস পাবো। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে এই মুহূর্তে লাইভে আসতে হলো, এবং এই মুহূর্তে এই টপিকটিকে যদি আমি এড়িয়ে যেতাম তাহলে গোটা ভারতবর্ষের কাছে একটা অত্যন্ত জরুরি খবর পৌঁছানো হয়তো যেত না। মেইনস্ট্রিম মিডিয়া কেন এই সকল বিষয়ে আলোচনা করেন আমার জানা নেই, কিন্তু সেভেন সিস্টার্সে দিনের পর দিন যেভাবে ভারতীয় সেনার উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করে
এই পুরো সিচুয়েশনটাকে অশান্ত করা হচ্ছে, তা হয়তো এবার মেনে নেওয়ার দিন শেষ হতে চলেছে। কেন আমি বলছি এ কথা? কারণ শেষ এক সপ্তাহে এই নিয়ে দুবার ভারতীয় সেনাবাহিনীর উপর বিধ্বংসী হামলা চালানো হলো সেভেন সিস্টার্সে, স্পেশালি ভারতের উত্তর পূর্ব অংশে। পাকিস্তান এই সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করতে বারবার চাইছে। বাংলাদেশ এই সেভেন সিস্টার্সের সীমান্তে অস্ত্র ঢোকাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে। তারপর আজকে ভারতীয় সেনার উপর এই ধরনের আক্রমণ এবং সেই আক্রমণের ঘটনা যখন সামনে আসে, তখন একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, ভারতের গান্ধীবাদী নীতি হয়তো এই সকল ঘটনার পিছনে আসল কারণ। ভারতীয় সেনার হয়তো সময় এসছে হাত খুলে ব্যাটিং করার। কি হয়েছে আজকে? কেন এতগুলো কথা আমি বললাম? আজকে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ির উপর বিধ্বংসী বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে। গাড়িটি ছিল আসাম রাইফেলসের। সেই গাড়িটি নাগাল্যান্ডে একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে যাচ্ছিল। যখন গাড়িটি হাইওয়ে ধরে সুখভই থেকে ডিমাপুরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করেই হাইওয়ের মধ্যে আইইডি বিস্ফোরণে গাড়িটি কিন্তু উড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সকলে হতবাক হয়ে যায়। কারণ ভারতীয় সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের হামলা সাম্প্রতিক সময় উত্তর পূর্ব ভারতে হয়নি। মুহূর্তেই প্রাণ হারান এক ভারতীয় সেনার সদস্য, অর্থাৎ শহীদ হন তিনি। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 4 জনকে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় যেটা হয়ে যাচ্ছে তা হলো শেষ এক সপ্তাহে এটা নিয়ে দ্বিতীয় হামলা যা উত্তর পূর্ব ভারতে হলো ভারতীয় সেনাবাহিনীকে টার্গেট করে। নাগাল্যান্ডের কাছে যে জায়গায় ঘটনাটি হয়েছে, সেই ঘটনাটি ঘটানো হয়েছে চুমোকেদিমা ডিস্ট্রিক্টে, যেখানে এই বিদ্রোহী গ্রুপ, নাগাল্যান্ডের বিদ্রোহী গ্রুপেরা ভারতীয় সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের হামলা এর আগেও চালিয়েছে এবং সাম্প্রতিক সময় এই ধরনের বিধ্বংসী হামলা নিদর্শন কিন্তু আমরা দেখলাম। শেষ এক সপ্তাহ আগে আসাম রাইফেলসের উপর আরো একটি হামলা করানো হয়েছিল মণিপুরে। সেই হামলাতেও কিন্তু এক ভারতীয় জওয়ানকে আমরা হারিয়েছিলাম এবং শেষ 7 দিনে এটি দ্বিতীয় হামলা যেখানে ভারতীয় সেনার গাড়ির উপর এই ধরনের আইইডি বিস্ফোরণ করানো হলো, অর্থাৎ ইমপ্লোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ এখানে ভারতীয় সেনাকে টার্গেট করে ঘটানো হলো। অনেক প্রশ্ন উঠে যায় যে দিনের পর দিন যারা মণিপুর ইস্যুতে রাজনীতি করতে রাস্তা উত্তাল করছেন, তারা এই বিষয়ে কেন চুপ? যারা উত্তর পূর্ব ভারতের অশান্তকর রাজনীতিকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, তারা এই বিষয়ে কেন চুপ? দিনের পর দিন যেভাবে সেভেন সিস্টার্সে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কেন প্রতিবাদ আমরা কেউ করছি না? দিনের পর দিন এইখানে বিদেশি নাগরিকদের আটক করা হচ্ছে, সে বিষয়ে মেইনস্ট্রিম মিডিয়া এবং আমাদের দেশের বাকি পলিটিক্যাল পার্টিরা কেন চুপ? শেষ এক সপ্তাহ আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম এই অঞ্চলে একদম সেভেন সিস্টার্সের উত্তর পূর্ব ভারতে 6 জন ইউক্রেনিয়ান নাগরিককে ধরা হয়েছিল এবং 1 জন আমেরিকান নাগরিককে ধরা হয়েছিল। পাশাপাশি একজন আমেরিকান ফিল্ম মেকার, যিনি এখন তিহার জেলে আছে, যিনি এখন এআই এর অধীনে তার ট্রিটমেন্ট চলছে, তিনি এই অঞ্চলে এসে বিদ্রোহী গ্রুপদের ট্রেনিং করাচ্ছিলেন। এই 6 জন ইউক্রেনিয়ান নাগরিক এই অঞ্চলে এসেছিলেন ড্রোন ট্রেনিং দেওয়ার জন্য। মেইনস্ট্রিম মিডিয়া সে অর্থে কোনো প্রচার করেনি এই খবরগুলোর এবং আমাদের ভারতের বাকি পলিটিক্যাল পার্টিরা কার্যত নীরব দর্শক হয়ে থাকে যখন দিনের পর দিন বিদেশি শক্তিরা এই বিদ্রোহী গ্রুপদের অস্ত্র যোগায়, তাদেরকে ট্রেনিং দেয়, তাদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং এদেরকে উস্কে ভারতীয় সেনার বিপক্ষে এই ধরনের কর্মকাণ্ড দিনের পর দিন ঘটিয়ে যায়। যদি পাকিস্তানিরা ভারতকে অশান্ত করার জন্য দোষী হয়, তাহলে এরাও একই পরিমাণ দোষী, কারণ এই ভারত বিরোধী চক্রগুলো দিনের পর দিন আমাদের দেশের কতিপয় কিছু রাজনৈতিক মাথারা প্রশ্রয় দিচ্ছেন। তারা জানেন না সেভেন সিস্টার্স উত্তর পূর্ব ভারতে কোথা থেকে এত বিদেশি অস্ত্র আসছে, কোথা থেকে আইইডি আসছে। এই যে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস যা ভারতীয় সেনার গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয়েছে, সেই ডিভাইস সেটা কি ভারতে বানানো হয়েছে? এদেরকে লাইফ জ্যাকেট, একাধিক অস্ত্র তুলে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ভিডিওতে আমরা দেখেছিলাম এই অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা দপ্তরে কর্মরত এক যুবকের দ্বারা এবং দিনের পর দিন
মার্কিন নাগরিকরা এই অঞ্চলে আসছেন, ইউরোপিয়ানরা এই অঞ্চলে আসছেন। এক সপ্তাহ আগে ভারত থেকে 6জন ইউক্রেনিয়ান নাগরিককে আটক করা হয়েছে, 1জন আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে, এবং এই বড় চক্র ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় অপারেট করছে শুধুমাত্র ভারত সরকারের বিরোধিতা করতে গিয়ে, ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করতে গিয়ে। এরা ক্রমশ ভারতকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে এই ভারতে ঢুকে টুরিস্ট ভিসায় আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতাদের মদতে। আজকে দুপুরে এই ঘটনা ঘটবে, ভারত সরকার কি করবে? দেশের আভ্যন্তরীণ শত্রুদের বিপক্ষে ভারত সরকার কি করবে এই প্রশ্ন উঠছে। জেনারেল বিপিন রাওয়াত স্যার কি বলেছিলেন মনে আছে? সেখানে তিনি বলেছিলেন যে ভারতের এখন শত্রু আসলে আড়াই ফ্রন্ট যুদ্ধ। মানে আড়াই ফ্রন্ট যুদ্ধ মানে উনি বলতে চেয়েছিলেন একদিকে পাকিস্তান, একদিকে চীন। 0.5 শত্রু হলো আমাদের দেশের আভ্যন্তরীণ কিছু চরিত্র যারা ক্রমশ ভারত বিরোধিতা করতে গিয়ে শত্রুপক্ষকে মদত করে যাচ্ছে। এবং আজকে উত্তর পূর্ব ভারতের এই ধরনের ঘটনার পিছনে তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে দায় এড়াতে পারে না, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কাউকে সাংবাদিক সম্মেলন করে আজ অব্দি বলতে শুনেছেন সেনাবাহিনীর উপর কেন আক্রমণ করা হবে? কাউকে সাংবাদিক সম্মেলন করে আজ অব্দি বলতে শুনেছেন কেন উত্তর পূর্ব ভারতে এত বিদেশি অস্ত্র দিনের পর দিন আসবে? কাউকে বলতে শুনেছেন কেন বাংলাদেশের পক্ষ থেকে বারংবার 7 সিস্টার্সকে কেটে ফেলার হুমকি দেওয়া সত্ত্বেও তারা নীরব থাকবে? এক সপ্তাহ আগে বাংলাদেশ সীমান্তে প্রায় 12 লক্ষ গুলি আটক করেছে আমাদের ভারতের সেনাবাহিনীর সদস্যরা। কেন বিপুল পরিমাণে অস্ত্র দিনের পর দিন বাংলাদেশ থেকে ঢোকানো হবে বোঝার আজকে আর অসুবিধা আছে আমাদের? কেন মায়ানমার বর্ডারকে কাজে লাগানো হবে ভারতকে অস্থিতিশীল করার জন্য? আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে মায়ানমার বর্ডারে গিয়ে দিনের পর দিন ভারত বিরোধী চক্রান্তগুলোকে দিনের পর দিন সহ্য কেন করা হবে, এবং কেন ভারতের বাকি পলিটিক্যাল পার্টিরা কার্যত নীরব থাকবে? এই প্রশ্ন কেন বাকিরা করছে না? কেন মেইনস্ট্রিম মিডিয়া কার্যত মুখে কুলু পেটেছে? এই প্রশ্ন সকলের আগে আমাদের তোলা উচিত। আপনি রাজনীতি করুন, আপনি যে কোনো দলের সমর্থক হন, আমি নিজস্ব একটা আইডিওলজিতে বিশ্বাস করতেই পারি, কিন্তু ভারতীয় সেনার গাড়িতে আক্রমণ করা হবে, আমাদের নীরব দর্শক হয়ে থাকতে হবে শুধু পলিটিক্যাল এজেন্ডাকে ফুলফিল করার জন্য। এই দৈন্যতা কিসের জন্য? আসলে আমরা ভারতের বিপক্ষে চক্রান্ত করছি মুখে কুলু পেটে। কেন মেইনস্ট্রিম মিডিয়া এই খবরগুলো সামনে নিয়ে আসছে না? কেন মণিপুর নিয়ে চিৎকার হলেও তারা একবারও বলছে না দিনের পর দিন ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এখানে টার্গেট করা হচ্ছে, যা আজকে নাগাল্যান্ডে হলো, এক সপ্তাহ আগে মণিপুরে হলো। এবং এরা অ্যাকচুয়ালি ভারতের সেনাকে টার্গেট করে ভারতকে টুকরো করতে চাইছে, ভারতকে দ্বিখণ্ড করতে চাইছে, এবং এরা পাকিস্তান এবং ডিপ স্টেটের চক্রান্তকে ইমপ্লিমেন্ট করতে চাইছে। তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে দুপুরের এই ঘটনায়। সরকারের সঙ্গে বিরোধিতা থাকতেই পারে, তুমি আলাপ আলোচনা করো, তুমি ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করো, তুমি আমাদের দেশের বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে আলোচনা করো সমাধান সূত্রের জন্য। কিন্তু ভারতের সেনাবাহিনীকে টার্গেট করা, ভারতীয় হয়ে বিদেশি শত্রুর ইন্ধনে বিদেশি চক্রান্তকে তুমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছো ভারতের বুকে, উত্তর পূর্ব ভারতে, সেটা কি মেনে নেওয়া যায়? মণিপুরে যদি কোনো ঘটনা ঘটে, সরকারের নিঃসন্দেহে এই বিষয়ে আলোচনা করতে হবে, সরকার নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক ভাবে সমাধান সূত্র করবে, এবং এটাই বাস্তব। কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ করব, সেনাবাহিনীর গাড়িকে উড়িয়ে দেব, সেনা ছাউনির উপরে আক্রমণ করব, সেটা কি ধরনের পন্থা, সব প্রশ্ন কিন্তু ওঠে। এবং এই পন্থা নিয়ে ভারতের বাকি রাজনৈতিক দল কেন চুপ, সেই প্রশ্ন আজকে আমি তুলতে চাই। কারণ ভারতের সেনা সদস্যের উপর অ্যাটাক করা মানে কোথাও গিয়ে সেটা আমার গায়ে লাগা। ভারতের সেনা সদস্যরা আছেন বলে আমরা সুরক্ষিত থাকি, পাকিস্তানের আক্রমণ থেকে আমরা সুরক্ষিত থাকি, বাংলাদেশের মতো চূড়ান্ত মৌলবাদী ইসলামিক একটা রাষ্ট্রের থেকে আমরা দিনের পর দিন সুরক্ষিত থাকি। আজকে সেই সেনাবাহিনী সদস্যদের উপর আক্রমণ করা হলো, বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর কনভয়কে উড়িয়ে দেওয়া হলো, সেটা আমার উপরে আক্রমণ বলে আজকে ভীষণ মাত্রায় আমার অনুভব হচ্ছে। আমি জানি না এর শেষ কোথায়, আমি জানি না সরকার এর পরে কেন নীরব থাকবে, এবং কেন সেনাবাহিনীকে ফুল ফেজ ক্ষমতা দেওয়া হবে না, কেন এই দেশদ্রোহীদের চিহ্নিত করে প্রকাশ্যে শিক্ষা দেওয়া হবে না এবং বোঝানো হবে না ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করার ফল কি হতে পারে। কেন আমরা অপোজিশন এই সকল পার্টিদের ভয়ে কুঁকড়ে থাকবো যে কি হবে রাজনীতিতে, কি কেন এত বিরোধিতা হবে? সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, আমরা চুপ করে থাকবো? এর পিছনে কারা আছে আমাদের খুঁজে বার করা উচিত,
সাধারণ মানুষকে জানানো উচিত যে এই সেনাবাহিনীর পিছনে আক্রমণ করার সাহস এদের কোথা থেকে এলো, এরা কোন অস্ত্র ব্যবহার করলো, এই অস্ত্র কে পৌঁছে দিল, এর পিছনে কাদের ইন্ধন আছে। যদি পাকিস্তান বাংলাদেশের ইন্ধন থাকে তাদেরকে সেনাবাহিনীর ভাষায় জবাব দিতে হবে, কারণ আমাদের সেনাবাহিনী আছে বলে আমরা আছি। একজন সেনাবাহিনী শহীদ হওয়া মানে আমাদের রক্ত ঝরা, এটা আজকে স্বীকার করতে হবে। শুধুমাত্র নোংরা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে আমরা যেন দয়া করে চুপ না থাকি, তা আজকে আমার এই ভিডিওতে একমাত্র প্রার্থনা আপনাদের উদ্দেশ্যে। এই ঘটনা প্রথম নয়, মণিপুর মিজোরামে এই ঘটনা প্রথম নয়, এর আগেও বারবার হয়েছে। আপনারা গুগলে গিয়ে নিউজ দেখুন। আজকে লাইভ করছি বলে লাইভে আমি ডকুমেন্ট দেখাতে পারছি না, যখন ভিডিও বানাই আমি প্রত্যেকটি সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা দেখুন আজকে নাগাল্যান্ডে কিভাবে আসাম রাইফেলসের গাড়ির উপরে আইইডি বিস্ফোরণ করা হয়েছে সুখভই থেকে ডিমাপুর যাওয়ার রাস্তায়, নাগাল্যান্ডের সুমোকেভিডিমা ডিস্ট্রিক্টে, এবং এর ফলে 4 জন সেনাবাহিনী সদস্য হসপিটালাইজড, 1 জন শহীদ হয়েছেন। এবং একইভাবে 1 সপ্তাহ আগে আসাম রাইফেলসের উপর আক্রমণ করা হয়েছিল মণিপুরে, 2 জন জওয়ানকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। জওয়ানরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সীমান্তে পাহারা দিচ্ছে না, পাকিস্তানের মতো এক মৌলবাদী ইসলামিক রাষ্ট্র আছে বলে জওয়ানদের দিনের পর দিন ঠান্ডায় সীমান্তে পাহারা দিতে হচ্ছে। আমাদের অপর প্রান্তে বাংলাদেশ আছে বলে সীমান্তে তাদেরকে দিনের পর দিন বাড়িঘর ছেড়ে পাহারা দিতে হচ্ছে। চীনের মতো আগ্রাসী শক্তির থেকে দিনের পর দিন এই জওয়ানরা আমাদের দেশকে প্রতিহত করছেন, অথচ এই জওয়ানদের টার্গেট করা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ কিছু শত্রু দ্বারা, ভারতীয়দের দ্বারা, যারা দিনের পর দিন পশ্চিমা বিশ্বের থেকে অস্ত্র কালেক্ট করছেন, এনজিও মারফত ফান্ডিং নিয়ে আসছেন, বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে আতাত করে সমবেত জোট তৈরি করে সেনাবাহিনীর সদস্যদের টার্গেট করছেন। আপনাদের শত্রু যদি সরকার হয় তাহলে সরকারের সঙ্গে আলোচনা করে তার সমাধান সূত্র না খুঁজে আপনারা নিরীহ সেনাবাহিনী সদস্যদের মারছেন, যারা 7 সিস্টার্সকে পাহারা দিচ্ছে, উত্তর পূর্ব ভারতকে সুরক্ষিত রাখছে। আর এরপরেও মুখ বন্ধ করে রাখতে হবে, এরপরেও চুপ থাকতে হবে? সরি, এটা সম্ভব নয়। আমি আবার বলছি, অনেক পরে দল, অনেক পরে ইডিওলজি, সকলের আগে দেশ। আমাদের দেশে সেনাবাহিনীর উপর আক্রমণ মানে আমাদের দেশকে টুকরো করে দেওয়া ষড়যন্ত্র, দেশকে রক্ত ঝরানোর একটা বিষয় তৈরি করা। যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, দয়া করে এই ঘটনার প্রতিবাদ করুন। সেনাবাহিনীকে আক্রান্ত যারা করে কালকে আপনার বাড়িতে ঢুকে আক্রমণ করবে, আমাদের বাড়িতে ঢুকে আক্রমণ করবে, তখনও নীরব দর্শক হয়ে থাকবেন শুধুমাত্র আপনি এই সরকার বিরোধী বলে। সরকার আসবে, সরকার যাবে, সেনারা না থাকলে আমাদের দেশ কিন্তু থাকবে না। আজকে যেভাবে উত্তর পূর্ব ভারতে দিনের পর দিন সেনাবাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে তা সেনাবাহিনী দ্বারাই নিয়ন্ত্রণ করার সময় হয়তো এসে গেছে। উদারতাকে যারা দুর্বলতা ভাবে তাদেরকে আগ্রাসন নীতি নিয়ে সেনাবাহিনীর আসল ক্ষমতা দেখানোর বা বোঝানোর সময় হয়তো এসে গেছে। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন।